নমস্কার, আমি ইয়াসিন। আজকে তোমাদের সঙ্গে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম অতীত স্মরণ, ইতিহাস দ্বাদশ শ্রেণী। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হলো 1753 খ্রিস্টাব্দে। হাজারদুয়ারি জাদুঘর হলো একটি ঐতিহাসিক জাদুঘর। প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন কোথায়? উত্তরটা হলো এথেন্সে। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? ভিনসেন্ট অথর স্মিথ। ফল অফ মুঘল এম্পায়ার গ্রন্থটি কে লেখেন? সেটা হচ্ছে যদুনাথ সরকার। পরবর্তী প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি কে রচনা করেন? মোহাম্মদ কাসিম ফারিস্তা। কে ইতিহাসমালা রচনা করেন? সেটা হচ্ছে উইলিয়াম কেরি ইতিহাসমালা রচনা করেন। প্যারালেল মিথস গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে জে এফ বিয়ারলেন। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে জেমস মিল, 1817 খ্রিস্টাব্দে। আমি হচ্ছে প্রথম দিকে বেশ কিছু গ্রন্থের নাম দিয়ে দিয়েছি যাতে বারবার করে মাঝে মাঝে গ্রন্থের নামগুলো তোমাদের না পড়তে হয়। প্রথম দিকে থাকলে কিন্তু এটা একটা সুবিধা হয় যে প্রথমেই সব ইতিহাস গ্রন্থের নাম এবং লেখকের নামগুলো পড়ে নিলে দেন তারপরে একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়লে। যাই হোক, পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকিউটিজ অফ রাজস্থান এই গ্রন্থটি রচনা করেন হচ্ছে জেমস টড। অ্যানালস অফ রুরাল বেঙ্গল গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে উইলিয়াম হান্টার। দ্য ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে জে র্যাপসন। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে ভিনসেন্ট অথর স্মিথ। পরবর্তী প্রশ্ন, মিউজিয়াম শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ মিউজিয়ান থেকে এসেছে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। এই দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম থেকে আরও একটি প্রশ্ন আমরা একটু পরে পড়ব, আমি দিয়েছি শেষের দিকে। মিউজিওলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সেটা হচ্ছে লিওপল্ড। পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মেসোপটেমিয়াতে। দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়ামটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মুম্বাইতে। আচ্ছা, এই মিউজিয়ামে কিন্তু বর্তমানে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়া, মুম্বাই। জীবনের জলসাঘরে কী ধরনের রচনা? সেটা হচ্ছে একটি স্মৃতিকথা। সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি কার? উক্তিটি করেছেন ক্লোচেন। দ্য ক্লাসিক্যাল অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে আর.সি. মজুমদার। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে এইচ কার। পরবর্তী প্রশ্ন, ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি উক্তিটি কে করেছেন? সেটা হচ্ছে ভলতেয়ার এই উক্তিটি করেছেন। অভিধানিক অর্থে মিথ বলতে কি বোঝায়? অভিধানিক অর্থে মিথ বলতে কল্পকাহিনীকে বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন, মৌখিক ইতিহাসের একটি বৈশিষ্ট্য হলো এটি অলিখিত হয়। যেহেতু মৌখিক বলছে তাই এটি অলিখিত ইতিহাস। কে ভারতের ইতিহাসে জাতীয়তাবাদ ব্যাখ্যা করেন? সেটা হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। তারপরে দেখে একটু ব্যাখ্যামূলক প্রশ্ন আসছে। লোককথা কি? লোক সাহিত্যের এক বিশেষ অঙ্গ হলো লোককথা। লোককথা হলো মানুষের মুখে মুখে প্রচলিত বিভিন্ন ধরনের গল্প। কিংবদন্তি বা লেজেন্ড কি? ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথা সাহিত্যের রূপ বিশিষ্ট লোককাহিনী হলো কিংবদন্তি। স্মৃতিকথা কাকে বলে? যে অউপন্যাসধর্মী সাহিত্যের লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণ করে থাকেন তাকে স্মৃতিকথা বলা হয়। মৌখিক ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? মৌখিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? মৌখিক ইতিহাস অতীতের নানা ধরনের গল্প ও বা কাহিনী জানতে সাহায্য করে।
এবং অতীতে বহু বিষয় ও তথ্যের জানান দেয়, তাই মৌখিক ইতিহাস গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মিথের গুরুত্ব লেখো। মিথ অতীতকে জানতে বা বুঝতে সাহায্য করে। মিথের কাহিনী বিশ্লেষণ থেকে দেশের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা মেলে, তাই মিথ গুরুত্বপূর্ণ। কোন লোককথায় প্রধান চরিত্র ঈশ্বর? সেটা হচ্ছে পুরাণ বা মিথের কিন্তু প্রধান চরিত্র হচ্ছে ঈশ্বর। কে রাজতরঙ্গিনী রচনা করেন? সেটা হচ্ছে কলহন রাজতরঙ্গিনী রচনা করেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এই সম্পর্কে আমি পাশে আরও একটা ইনফরমেশন দিয়ে রেখে দিয়েছি যে এই গ্রন্থের মূলত কাশ্মীর অঞ্চলের ইতিহাস কথা জানা যায়। মানে অত্যন্ত প্রাচীন এটি একটি গ্রন্থ, এবং এটা পড়লে কিন্তু আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারবো। ৭১-এর ডায়েরি কার স্মৃতিকথা? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার বহু স্কুলের টেস্টে এবং উচ্চ মাধ্যমিকে এসেছে কিন্তু। সেটা হচ্ছে সুফিয়া কামাল। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? সেটা হচ্ছে বিউরির উক্তি। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? সেটা হচ্ছে মান্না দে। আরব্য রজনী হলো একটি লোককথা। দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। হারকিউলিস এই কিংবদন্তি চরিত্রটি হলো গ্রিসের। নারায়ণ সান্যাল এর লেখা স্মৃতিকথা মূলত একটি স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম হলো আমি নেতাজিকে দেখেছি। তারপরে যে প্রশ্নগুলো শুরু হচ্ছে সেগুলো বড় প্রশ্ন এবং প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলছি, তোমরা এখান থেকে উত্তরগুলোকে লিখে নেবে। এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো না পড়লেই নয়, এগুলোকে পড়তেই হবে, তবেই কিন্তু এই চ্যাপ্টার সম্পর্কে একটা ব্রিফ ধারণা পাওয়া যাবে এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে মোটামুটি তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আমি বড় প্রশ্ন খুব একটা বেশি দেইনি, 4 থেকে 5টা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এগুলো দেখবে তোমরা প্রায় সময় বহু জায়গায় দেখে থাকবে এই প্রশ্নগুলো, এবং উচ্চ মাধ্যমিকে এবং টেস্টে বিভিন্ন স্কুলে এই প্রশ্নগুলো কিন্তু দিয়ে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। এটা একটু বড় আছে উত্তরটা, আমি উত্তরটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে ভালো করে উত্তরটা কিন্তু পড়ে নেবে, এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে উত্তরটাকে অনেকটা ছোট করে লেখার, যাতে তোমরা অল্পতেই সম্পূর্ণ তথ্যটা পাও। দেখো, পরবর্তী পয়েন্ট রয়েছে অতীত স্মরণ করার ক্ষেত্রে স্মৃতিকথার ভূমিকা। তার মাঝখানে বেশ কিছু সাব পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিউজিয়াম বা বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, অথবা জাদুঘরের শ্রেণীভাগ করো, মানে শ্রেণীবিভাগ করো আর কি, জাদুঘরে কী কী ধরনের শ্রেণীবিভাগ। দেখো, প্রথমে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, যেখানে আমি দেখেছি যে মিউজিয়াম বা জাদুঘর কী বা কোথা থেকে এসেছে এই শব্দটা। তারপরে দেখো জাদুঘরের প্রকারভেদ, মানে কী কী ধরনের জাদুঘর হয়ে থাকে। দেখো লিখেছি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, তারপর হচ্ছে ইতিহাস ভিত্তিক জাদুঘর, তারপর হচ্ছে ঐতিহাসিক কেন্দ্রিক জাদুঘর, তারপর হচ্ছে শৈল্পিক জাদুঘর, তারপর হচ্ছে যুদ্ধাস্ত্র বিষয়ক জাদুঘর। পরিশেষে বলা যায় বলে আমি একটা দেখো কনক্লুশনও দিয়েছি, ঠিক আছে? তো এইভাবে তোমরা লিখবে, আশা করি খুব ভালো নাম্বার এখান থেকে পাবে। পরবর্তী প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। দেখো, এখানেও আমি সেক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, যেখানে আমি লিখেছি যে জাদুঘর কাকে বলে। পরবর্তী দেখো, জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা। জাদুঘর ও মিউজিয়ামের ভূমিকা, এই জাদুঘর ও মিউজিয়ামের ভূমিকা দেখো আমি এখানে ছোট্ট করে লিখে দিয়েছি, এটাকে একটু ভালো করে তোমরা এখান থেকে পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন ক্ষেত্রে দেখো আসছে, মিথ ও লেজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। দেখো, প্রথমে মিথ সম্পর্কে, মিথ কাকে বলে সেটা লেখা হয়েছে, তারপর লেজেন্ড কাকে বলে লেখা হয়েছে, এবং তারপর দেখো মানুষের ধারণার
রূপায়ণে মিথ ও কিংবদন্তি কী ভূমিকা পালন করে সেটাই আর কি লেখা হয়েছে। প্রথমে মিথ বলে একটা পয়েন্ট করেছি, তারপর হচ্ছে সত্য সাহিত্যিক উপাদান বলে একটা পয়েন্ট করা হয়েছে, তারপর হচ্ছে সমকালীন নির্ণয় বলে পয়েন্ট করা হয়েছে। এরকম পয়েন্টগুলোকে খুব ভালো করে পড়বে। আমি একটু পয়েন্টগুলো আরও একবার ভালো করে দেখিয়ে দিই। এই পয়েন্টগুলো কিন্তু খুব অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এবং আমি অত্যন্ত সহজ করে এবং ছোট করে লেখার চেষ্টা করেছি। এর থেকে সহজ করে লেখা সত্যিই আমার মনে হয় না যে পসিবল। তো এটাকেই ভালো করে পড়ো, আশা করি খুব ভালো নাম্বার পাবে। পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। প্রথমে দেখো একটা কিংবদন্তি কাকে বলে, আমি এটা লিখেছি। তারপরে লিখেছি যে কিংবদন্তির বৈশিষ্ট্য, দেখতেই পাচ্ছ তার মধ্যে একটা পয়েন্ট করেছো কিংবদন্তির বৈশিষ্ট্য, তার মধ্যে দেখো বেশ কিছু সাব পয়েন্ট দিয়েছি। তোমরাও যদি পরীক্ষার খাতাতে এইভাবে সাব পয়েন্ট করে মেন পয়েন্ট করে লেখো, তাহলে কিন্তু উত্তরটা দেখতে অনেকটা সুন্দর দেখায় এবং যিনি তোমাদের নাম্বার দেবে তার ক্ষেত্রেও কিন্তু সহজ হয়ে যায় তোমাদেরকে নাম্বার দেওয়ার। তার কারণ হচ্ছে তার ক্ষেত্রে পড়ার জন্য এটা অত্যন্ত সহজ। প্রথমে একটা মেন পয়েন্ট, তারপর হচ্ছে তার সাব পয়েন্ট, এইভাবে দিয়ে লেখা। পরবর্তী প্রশ্ন, লোককথা কাকে বলে? অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা বিশ্লেষণ করো। দেখো প্রথমে লোককথা কাকে বলে আমি লিখেছি, তারপর হচ্ছে অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকাও আমি এখানে লিখেছি। ভূমিকাটা একটু ছোট করেই লিখেছি, তোমরা একটু ভূমিকাটা খুব ভালো করে পড়ো, বুঝতে পারবে তাহলে। এবং আমি প্যারা চেঞ্জ করে করে লিখেছি যাতে তোমাদের কিন্তু সুবিধা হয়। বুঝে গেল? এটাই। তাহলে আজকে পর্যন্ত এতটাই। সবাই বাড়িতে খুব ভালো করে পড়ো এবং যে প্রশ্নগুলোকে দিলাম সেগুলোকে খুব ভালো করে মুখস্থ করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।